দেশে এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আলোচনা অনুষ্ঠান অন্য দৃষ্টিতে। আমরা সাম্প্রতিক বিষয় নিয়ে কথা বলি। আজকেও এই সময়কার বিষয় বা এই সময়ে আলোচিত যে সমস্ত ইস্যু আছে সবগুলো নিয়ে কথা বলবো। দুজন অতিথি আছেন, আমরা একটু পরিচিত হয়নি। আমার পাশে জনাব আশিক রহমান, তিনি সহ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগের, আছেন রুহিন হোসেন প্রিন্স, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য। আশিক রহমান, আপনাকে দিয়েই শুরু করতে চাই। বাংলাদেশে ইসরায়েল এত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের সাথেও মিটিং করছে, আবার এরকমও কথা আছে জয়ের সাথেও মিটিং হচ্ছে। এরকম গুরুত্বপূর্ণ কেন হয়ে উঠলো হঠাৎ করে ইসরায়েল? আপনাকে ধন্যবাদ। প্রথমত, বঙ্গবন্ধু দহিত্র সজীব ওয়াজেদ জয়ের সাথে মোসাদ বা ইসরায়েলের কোনো রাজনৈতিক ব্যক্তি অথবা কোনো অরাজনৈতিক ব্যক্তির কোনো বৈঠক হয়নি। যেটা হয়েছে তারেক জিয়ার সাথে বৈঠক হয়েছে এবং সেটার ধারাবাহিকতায় বিএনপির যে যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম চৌধুরীর সাথে বৈঠক হয়েছে। এটা প্রমাণিত সত্য। হ্যাঁ, এই সত্যটি প্রকাশিত হওয়ার পরে বিএনপি বিভিন্নভাবে চেষ্টা করছে এই অপপ্রচার করার জন্য, যেখানে কিছু মানুষ হয়তোবা বিভ্রান্ত হতে পারে এই আশায় যে মেহেদী এন সাফাদি নামক লিকুদ পার্টির একজন ব্যক্তি, যিনি আবার মোসাদের একজন এজেন্ট, তার সাথে বৈঠক হয়েছে বলে তার দাবি করার চেষ্টা করছে। তবে বাংলাদেশে আবাল বৃদ্ধ বনিতা কোনো শ্রেণীর মানুষই এই মিথ্যা অথবা এই অপপ্রচারকে বিশ্বাস করে না। এবং শুধু তাই না, আমি মনে করি যেহেতু আপনি এই কথাটা তুলেছেন, ইসরায়েলের কাছে কেন বাংলাদেশ গুরুত্বপূর্ণ, সেই জায়গায় যাওয়ার আগে আমি মনে করি যে দালিলিকভাবে এবং যৌক্তিকভাবে একটু প্রমাণ করা দরকার যে কেন এই বৈঠকগুলো হয়নি। আপনি দেখুন, আমি সচরাচর কোনো টক শোতে কাগজপত্র নিয়ে ঘোরাঘুরি করি না, কিন্তু এটা এমন একটা সেন্সিটিভ ইস্যু যে আসলে কিছু কাগজপত্র সাথে রাখতেই হয়। মেহেদী এন সাফাদি, যাকে আমরা গত বেশ কয়েক সপ্তাহ, এক সপ্তাহ দুই সপ্তাহ ধরে আমাদের প্রত্যেকটি গণমাধ্যমে দেখতে পাচ্ছি, তার ফেসবুক পেজে যদি আপনি যান, তিনি একজন সহজাত স্বভাব সেলফি পছন্দ করেন এমন ধরনের একজন মানুষ। অর্থাৎ তিনি যেখানেই যাচ্ছেন, যার সাথে দেখা করছেন, যার সাথেই মোলাকাত করছেন, তার সাথে একটা সেলফি তুলছেন। এবং এটা হচ্ছে তিনি যে হোটেলে থাকছেন, সেই হোটেলে ভারতে যেই বাটলার, অর্থাৎ যিনি দরজা খুলে দেন বা গাড়ির দরজা খুলে দেন, তার সাথেও একটা সেলফির ছবি দেওয়া। উনি সকল শ্রেণীর মানুষের সাথে ছবি তুলেন। এবং সেই ধারাবাহিকতায় দেখা যাচ্ছে যে আসলাম চৌধুরীর সাথে তার ভারতে 5টি জায়গায় 5টি আনুষ্ঠানিক বৈঠক হয় এবং এই ধরনের প্রচুর ছবি তার ফেসবুক আইডিতেও আছে। শুধু তাই না, এই বৈঠকগুলো করার কথা স্বীকার তিনি jerusalemOnline.com, যেটা বহুল প্রচলিত এবং প্রচারিত, সেখানেও এসেছে। তা আমার কথা হচ্ছে, যদি সজীব ওয়াজেদ জয় সাহেবের সাথে সত্যি মেহেদী এন সাফাদির বৈঠক হতো, যিনি বাংলাদেশের মতো একটি রাষ্ট্রের প্রধানমন্ত্রীর পুত্র এবং প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং সবচেয়ে বড় কথা বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, তার সাথে একটু হলেও ছবি থাকার কথা ছিল, ছবিটা নাই। আর তার থেকেও বড় কথা হচ্ছে, সজীব ওয়াজেদ জয় সাহেবকে যারা চেনেন জানেন, এবং যেহেতু তিনি স্বাভাবিকভাবে একজন পাবলিক ফিগার, বাংলাদেশের রাজনীতিতে একজন অসম্ভব গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার ব্যক্তি জীবন এবং রাজনৈতিক জীবনের প্রোফাইলিংটাও যদি আমরা করি, তাহলে আমরা দেখব যে মেহেদী এন সাফাদির পর্যায়ের কোনো ব্যক্তির, সেটা ইসরায়েল বাদ দিলাম, মেহেদী এন সাফাদির যেই পর্যায়ে, সেই পর্যায়ের যে কোনো দেশের কোনো ব্যক্তির জন্য তার সাথে এভাবে দেখা করতে পারা বা মেলামেশা করার কোনো সুযোগও কিন্তু আসলে নাই। আর তার থেকেও বড় কথা, এটা যে সম্পূর্ণভাবে একটি মিথ্যা অপপ্রচার, সেটা দেখানোর জন্য আমি এই ছবিটা উপস্থাপন করতে পারি, যেখানে তারেক জিয়া, আমাদের খালেদা জিয়ার সন্তান, তার বন্ধু সাদি একটা সঞ্চালকের ভূমিকায় মেহেদী এন সাফাদির ইন্টারভিউ নিচ্ছে এবং সেখানে হঠাৎ করে স্ক্রিনে সজীব ওয়াজেদ জয়ের একটা ছবি আছে। আপনারা দেখবেন যে আসলে এটা কিন্তু একটা সবুজ ব্যাকগ্রাউন্ড দেওয়া স্টুডিও, অর্থাৎ এটা সেখানে ছিল না, এবং এটাকে বিজ্ঞানের ভাষায় এবং বর্তমান দিনের সমকালীন সময় এটাকে বলে সিজিআই প্রযুক্তি, অর্থাৎ কম্পিউটার গ্রাফিক্স জেনারেটেড যেই প্রযুক্তি, সেটা ব্যবহার করে এই ধরনের প্রোগ্রামগুলো করা হয়। তো এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে সজীব ওয়াজেদ জয় সাহেবের ছবিটা এখানে বসিয়ে দেওয়া, এই ছবি না দেখেই মেহেদী এন সাফাদি কয়েকবার এই নাম ঠিক মতো বলতেও পারছেন না, কাগজ দেখে পড়তে হচ্ছে। সুতরাং দুর্বল প্রযোজনা, দুর্বল চেষ্টা, অপচেষ্টা, নিজেদের ভুল, নিজেদের অন্যায়কে ঢাকার চেষ্টা করা ছাড়া এ আর কিছুই না। আর তার থেকেও বড় কথা, ঐতিহাসিকভাবেও আমি আপনার এর আগেও টকশোতে বলেছি, যেটা আজকের সত্যতা বেরিয়ে আসছে, যে সত্যিকার অর্থে ইসরায়েল বা মোসাদের যেই চেষ্টাটা, সেটা হচ্ছে
যে সমস্ত বিশ্বের মানুষের কাছে এটা প্রতীয়মান করা যে মুসলিম বিশ্বের কোনো দেশের মানুষই শান্তিতে বিশ্বাস করে না, তারা সন্ত্রাস, আগ্রাসন, নাশকতায় বিশ্বাস করে। এই এজেন্ডা নিয়ে যখন আগাচ্ছে তখন আপনি দেখবেন যে জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাতে ইসলামীরও কিন্তু এজেন্ডার সাথে এটা একাকার হয়ে যাচ্ছে, কারণ তারাও মনে প্রাণে চেষ্টা করছেন যাতে বিশ্ববাসীর কাছে এটা প্রতীয়মান হয় যে বাংলাদেশে শান্তি নেই, বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর মানুষ অশান্তিতে আছে, তারা অত্যাচারিত হচ্ছে, শোষিত হচ্ছে। এবং সেই জায়গায় এবং আরেকটা ছবি আমি এখানে দেখাতে ভুলে গিয়েছি যেখানে এই কথাগুলো বেশি উঠেছে, সেটা দেল আভিভ নামে একটা সংগঠন, সেখানে আসলাম চৌধুরী এই মেহেদী সাফাদির সাথে মিলিত হয়। তো দেল আভিভ নামটা শুনলেই বোঝা যায় যে এটা আসলে কার, তেল আভিভ, দেল আভিভ কার কি বলে উদ্দেশ্য হাসিল করার জন্য আছে। সুতরাং ইসরায়েল চেষ্টা করছে শুধুমাত্র প্যালেস্টাইন, ইসরায়েল, লেভেন্ট রিজন, মধ্যপ্রাচ্য না, সারা পৃথিবীতেই যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো আছে এরা যে সকলেই পাশ্চাত্যের শত্রু অথবা শান্তির শত্রু, এই ব্যাপারটা প্রতীয়মান করার জন্য তাদের দিকে যারাই হাত বাড়িয়ে দিবে তাদের সাথে তারা কাজ করতে ইচ্ছুক। আর ঐতিহাসিক একটা বাস্তবতা আপনাকে আমি এর আগেও বলেছি, সেটা হচ্ছে প্রফেসর বেনকিনের একটা বই আছে, জেনোসাইড অ্যান্ড ইটস এক্সামিনেশন ফ্রম স্পার্টা টু দারফুর। সেই বইয়ে তিনি পরিষ্কারভাবে বলছেন যে 1971 সালের যেই স্বাধীনতা যুদ্ধে যে গণহত্যা এবং ধর্ষণ হয়েছিল এর যারা মূল নায়ক ছিলেন, অর্থাৎ 195 জন পাকিস্তানি সামরিক বাহিনীর কর্মকর্তা, তাদেরকে যদিও পাকিস্তানে নিয়ে কোর্ট মার্শালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার কথা ছিল, কিন্তু সে শাস্তি না দিয়ে যেটা হয়েছে যে চার্লি উইলসন তিনি একটা বৈঠক করেন মেজর জেনারেল জিয়াউল হকের সাথে যখন তিনি পাকিস্তানের রাষ্ট্রপতি হন। সেই বৈঠকের ফলশ্রুতিতে এই সকল 195 জন সেনা কর্মকর্তাকে অর্থায়ন করার মধ্য দিয়ে আফগানিস্তানে তৎকালীন সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধচারণ করার জন্য মিলিশিয়া মুভমেন্ট, মুজাহিদিন মুভমেন্ট এবং আপনার তালেবানি মুভমেন্ট গড়ে তোলার জন্য 195 জনকে ব্যবহার করা হয়। এবং এই 195 জনের অর্থায়নের কাজ, প্রশিক্ষণের কাজ, দিক নির্দেশনার কাজে জড়িত ছিল সিআইএ এবং মোসাদ। ঠিক একইভাবে এই যে একটি পরিকল্পনা, এই যে একটি ব্লুপ্রিন্ট, নীল নকশা, একেই অনুসরণ করে কিন্তু তারই কিছুটা ছত্রছায়ায় থেকে আজকে বাংলাদেশে বিভিন্নভাবে দূর থেকেই মোসাদ চেষ্টা করছে বাংলাদেশের একটি অন্যতম রাজনৈতিক শক্তি, যেটাকে আমি রাজনৈতিক অপশক্তি বলি, বিএনপি, জাতীয়তাবাদী দল, জামাত ইসলামীকে ব্যবহার করে এই দেশ যে অস্থিতিশীল এবং এই দেশ যে অন্যান্য দেশের জন্য হুমকি স্বরূপ হতে পারে, এই ধরনের একটা নাটক সাজানোর বড্ড প্রচেষ্টা তাদের আছে। এবং আমি যদি সময় পাই মনে করি আরো দাল্লিক প্রমাণ এই বিষয়ে দেওয়া সম্ভব। মেহেদী সাফাদি বলছেন যে তিনি মানবাধিকার কর্মী এবং আসলাম চৌধুরীও একজন মানবাধিকার কর্মী, তিনি বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে কাজ করেন। জি, দেখেন মানবাধিকার কর্মী সংখ্যালঘু আর সংখ্যাগরিষ্ঠর প্রতি তো আর প্রেমে ভোগে না। মানবাধিকার কর্মী পৃথিবীর যে কোনো শ্রেণীর, যে কোনো জায়গার, যে কোনো ধরনের মানুষকে ভালোবাসে। আপনি জানবেন যে ইহুদি ধর্মে যারা বিশ্বাস করেন, জুইশ ধর্মে যারা বিশ্বাস করেন, সেখানে দুইটি ভাগ আছে, একটি হচ্ছে জায়নিস্ট আর একটি হচ্ছে অর্থোডক্স। জায়নিস্ট গোষ্ঠীর যারা জু, তারা বিশ্বাস করেন যে ইসরায়েল নামক একটি দেশ হওয়া উচিত এবং সেই দেশের উপরে ফিলিস্তিনের মুসলমানদের কোনো অধিকার নাই এবং তারা যে কোনো ধরনের শক্তি, বল প্রয়োগ, অমানবিক কর্মকাণ্ড, হত্যাকাণ্ড, হত্যাযজ্ঞ, গণহত্যার মধ্য দিয়ে হলেও ইসরায়েলটি প্রতিষ্ঠিত করতে পারে হচ্ছে তাদের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়া। সেই জায়নিস্ট গোত্রেরই একজন কিন্তু সাফাদি অ্যান্ড মেহেদী, অর্থাৎ তিনি নিজে যখন একজন জায়নিস্ট জু হিসেবে কথা বলবেন, তখন যখন তিনি বলবেন সংখ্যালঘুদের জন্য তিনি তার হৃদয়ে কাঁদে, তার ভিতরে একটা লুকায়িত ক্রন্দন আছে, তিনি চিন্তা করেন সেটা হবে তঞ্চকতা, সেটা হবে মিথ্যা কথা। আর অন্যদিকে অর্থোডক্স জু যারা আছে, এটা অনেকেরই জানা নেই, এটা বলতে চাই, ইহুদিদের অর্ধেক হচ্ছে অর্থোডক্স জু। তারা বলেন যে বাইবেল, ওল্ড টেস্টিমেন্ট এবং তওরা, এই তিনটির হিসাব অনুযায়ী মহান আল্লাহ তাআলা খোদা ইহুদি জাতিকে অভিশপ্ত করেছেন, একটি দোষে দায়ী করেছেন, যার দরুন তারা কোনোদিনও নিজস্ব দেশ, ভূখণ্ডের অধিকারী হবেন না। এটা বাইবেলের এক্সোডাস, জেনেসিসে বলা আছে। সুতরাং আসলে একজন জায়নিস্ট জু হিসাবে কতটা মানবাধিকার কর্মী হওয়া যায়, এটা কি আসলে একটা মুখোশ কিনা বা একটা পর্দা কিনা, সেটা আমাদের বিশ্লেষণে আনা দরকার। এবং আমার ব্যক্তিগত হিসাবে মেহেদী সাফাদি এই মুখোশ বা এই পর্দাটিকে ব্যবহার করে পৃথিবীর বিভিন্ন জায়গায় যেটা আপনাকে একটু আগে বললাম, যে আগ্রাসী শক্তির সামনে প্রতিফলন ঘটাতে চায় যে মুসলিমরা শান্তিতে বিশ্বাস করেন না,
মুসলিম প্রধান দেশে শান্তি বিরাজমান না, মুসলিম প্রধান দেশের সংখ্যালঘু যারা তারা নিরাপদ না। এটা তার একটা মুখোশ, একটা নাটক ছাড়া আর কিছুই না। আপনার কি মনে হয় যে ইসরায়েল বাংলাদেশে কি আসলে তাদের কর্মকাণ্ড বিস্তৃতি ঘটাতে চাচ্ছে, নাহলে ইসরায়েল বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ দুই পক্ষই ইসরায়েলের সঙ্গে দেখা করছে, এরকম একটা অভিযোগ কেন আসছে? না, ধন্যবাদ আপনাকে। প্রথমত আপনি যেটা বললেন যে বাংলাদেশে তারা বিস্তৃত করতে চাচ্ছে কি না, বাংলাদেশে যে মোসাদের কর্মকাণ্ড নাই এটা কি নিশ্চিত করে বলতে পারি? বরঞ্চ আমরা আমাদের পক্ষ থেকে, আমাদের পার্টির পক্ষ থেকে অনেকদিন ধরে বলে আসছি যে আমরা ধারণা করছি, কারণ আমাদের কাছে তো তথ্যপাত্র থাকা কঠিন, যে তাদের কর্মকাণ্ড দেখে মনে হয় বাংলাদেশে যে সিআইএ আমেরিকান যে গোয়েন্দা সংস্থা তারা যে কাজ করে, মোসাদ তাদের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত হয়ে কাজ করে। এটি একটি। আরেকটা, মোসাদের ভূমিকা যদি বলেন, আপনি দেখবেন যে অনেক ধরনের ভূমিকার মধ্যে একটা ভূমিকা থাকে ভাড়াটিয়া হিসাবে কাজ করার ভূমিকা। যাই হোক, সেই জায়গাটা আমি আসছি একটু পরে, একটু জাস্ট কথাটা বলতে হয়। এইবারের ঘটনাবলী আপনি একটু দেখেন, যে আমি অতীতে খুব বেশি না গেলেও এই বছরেই তাদের এই যে সাফাদি লিকুদ পার্টি এবং তার যে গবেষণাধর্মী প্রতিষ্ঠান নিজের নামেই সে করেছে বলে দাবিদার, আমরা জেরুজালেম.com যে নিউজগুলো এবছরকে সামনে রেখে বেরোলো, একটু খেয়াল করা দরকার গভীরে যাওয়ার জন্য। বাংলাদেশ সম্পর্কে আমরা যতটুকু এইটার পোস্টে দেখা পাই যে প্রধানত দুটি অভিযোগ সামনে এনেছে। একটা অভিযোগ কি, বাংলাদেশে মানে মুসলিমপন্থীরা এইরকম জায়গায় চলে গেছে, তারা ধর্মীয় সংখ্যালঘু তাদের উপরে অত্যাচার নিপীড়ন করছে, বিতরণ করছে। এটি একটি, এটা ডেঞ্জারাস বাংলাদেশ হিসাবে তারা বলছে। দ্বিতীয়ত, বাংলাদেশ একটা সন্ত্রাসী রাষ্ট্র। এই জায়গাটা বলে তারা ইন্ডিয়ায় বসে তথাকথিত তাদের ওই যে বললেন, এখন এটা কি বলি, যে কার মানবাধিকার কর্মী কি, যে লোকটির নাম আসলো ওই অঞ্চলে সন্ত্রাসী ঘটনার সাথে জড়িত, একসময় শোনা যায় ছাত্র শিবিরের ক্যাডার ছিল, এই তো তাদের চেহারা। যাই হোক, সেটা তো অন্য বিষয় আর কি, যে প্রসঙ্গক্রমে চলে আসে। তার বিরুদ্ধে 18টি মামলা আছে, 15টি মামলা হচ্ছে অগ্নি সংযোগ, সেটা আছে। ইন্টারেস্টিং, আমি ব্যক্তির আলোচনা বেশি যাচ্ছি না, সময় চলে আসলে না, তবে বলতে হচ্ছে যে সে যেমন বললাম শিবিরের সাথে জড়িত, তার নামে এত বড় মামলা, কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে এই আমলেই সে তো ব্যাংক থেকে লোনও বেশি পেয়েছে, এবং এরকমও খবর আছে যে কোর্টে তার জামিন মানে মানে হতে দেরি, মানে বা হলো, ওই জেলখানা থেকে বেরোতে তার দেরি নেই। মানে ক্ষমতাটা এইরকম, এই ক্ষমতা জায়গাটা বেশ এইরকম প্রভাবশালীটা। আমি যে আসলে আলোচনাটাই থাকি আর কি। তাহলে তারা এটা এনে, ইন্টারেস্টিং হচ্ছে ভারতে বসে তারা বলল কি, এই বাংলাদেশে যারা এই কাজগুলো করছে ক্ষমতাতে তার উৎখাত করতে হবে, করার জন্য বেছে নিল কাকে, যারা এই কাজগুলোর সাথে জড়িত। প্রথম যার সাথে বৈঠকের কথাটা, এটা এখন তো কোর্টে যেহেতু বিচারাধীন, কিন্তু এটা সাধারণভাবে মানুষ এটা বিশ্বাস করে, তথ্যপাত্র তাই বলে। তাহলে চলে গেল কোথায় এখন দেখেন, এটি একটি। এবার যদি একটু পেছনে ফিরে আমরা আসি, খুব বেশি পেছনে ফিরে যাচ্ছি না, এই যে বাংলাদেশ বা এই জায়গাটিতে দীর্ঘদিন ধরে তারা সরাসরি আসার চেষ্টা করছে। উপরিভাবে দেখলে দেখা যায়, এটা একটু আপনি হিসাব করলে দেখবেন যে একটা আনুষ্ঠানিকভাবে সম্পর্ক উন্নয়ন করা যায় কিনা, সে কারণে কিন্তু নানাভাবে চেষ্টা করেছে। আমরা এটা 2010 সাল 12 সালে এই জায়গাগুলো যদি তথ্যপত্র দেখেন, বাংলাদেশে এমনকি কোনো পত্রিকার কেউ তাদের সাথে এগুলো এসেছে পত্রিকায়, যে দেখা করেছে নেপালে, যে ওইখানে যে ইসরায়েলি রাষ্ট্রদূত সেইখানে বসে বৈঠক করেছে, সেটা এনেও বাংলাদেশের সাক্ষাৎকার প্রকাশিত হয় যে তারা বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায়। এটা হচ্ছে অফিসিয়াল দিকটার কথা, এবং বাংলাদেশের কেউ উৎসাহ দেখায়নি তাও তো বলা যাবে না। কিন্তু আরেকটু পিছনে ফিরে যান, 2003-এ যান, জনৈক শোয়েব চৌধুরী সেইখান থেকে যেতে চাইলো, কাগজে আসলো সে 3টা পত্রিকার ডিক্লারেশন চাই এবং 12 কোটি টাকা ইসরায়েল তাকে দেবে। সেইটাই এখানে ধরা পড়লো, সে জেলে থাকলো, সম্ভবত এখনো জেলে থাকতে পারে আর কি, অনেকদিন খবর রাখি না। সালাউদ্দিন শোয়েব চৌধুরী এই নামে জেলে আছে। তাহলে আপনি দেখেন, এই ঘটনাবলী কিন্তু অনেক আগের ঘটনা। আমাদের দেশে হুজি এবং অন্যান্য যে এই জঙ্গিবাদী সংগঠন যারা ওই ধর্মের নামধারী, এবং তাদের ভাষায় এরা ক্ষমতায় বলে উচ্ছেদ করতে হবে, তাদের অর্থায়ন কারা, ইসরায়েলি এই গোয়েন্দা সংস্থার নাম কিন্তু আসছে। শুধু এখানে আরো আগে আছে 2000 সালের দিকে, যে আমরা এটা ইতিহাস থেকে জানি যে তারা পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে যখন আসতে চাইলে এরকম 11 বা 13 জন, তখন ইন্ডিয়া প্রথম তাদের ধারণা করলো যে এরা হচ্ছে ইসরায়েলি লোক, এই জায়গায় ঢুকতে দেওয়া উচিত না। কিন্তু তারা দায়িত্ব না নিয়ে, কারণ ইন্ডিয়ার সাথে তারা আবার ভিন্ন সম্পর্ক মেনটেন করে, এবং ইন্ডিয়ান রর সাথে কিন্তু ওদের সম্পর্ক 1962 সাল থেকে তথ্যপাত্র বলে, ওই নেপালে বসে তখন তারা যোগাযোগ করতে, এবং এটা তারা সম্পর্ক রাখে, এটা সবাই জানে। তো বাংলাদেশে আসার যখন তারা এটা করতে চাইলো, মানে তারা বাধা দেবে কি দেবে না, তখন বাংলাদেশের উপরে ছেড়ে দিল। দেখা গেল তারা আসতে চায় আমাদের বিশ্ব ইস্তেমাকে সামনে রেখে, বাংলাদেশ সরকার এলাও করলো না।
তারা পশ্চিমবঙ্গ থেকে কিন্তু পশ্চিমবঙ্গলারাও বুঝেও কিছু না করে তাদের পাঠিয়ে দিল, অর্থাৎ আমি আর পেছনে না যাই। তাহলে দীর্ঘদিনের এই প্রক্রিয়ার মধ্যে তারা কিন্তু আছে। কিন্তু ডেঞ্জার যেটা আমি এই কথার মধ্যে বলতে চাই, ভাবা দরকার কোনটা, যে বাংলাদেশকে ঘিরে আমরা অনেকদিন ধরে বলে আসছি, আমাদের পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে, বামপন্থীদের পক্ষে তো আমরা বলি প্রধানত 3টি শত্রু আমাদের সামনে মনে রাখতে হবে। সাম্প্রদায়িকতা একটা শত্রু, একটা শত্রু লুটপাটতন্ত্র, কিন্তু আর একটা বড় শত্রু যেটাকে 1 নম্বর বললে ভালো হইতো, কিন্তু মানুষ ঠিক মতো বুঝতে পারে না বলে আমরা 3 নম্বরে নিয়ে গেছি। কিন্তু এটা মনে রাখা দরকার, 1 নম্বর সেটা হচ্ছে সাম্রাজ্যবাদ, যারা আমাদের দেশের উপরে প্রভাব বিস্তার করতে চায়, কোন রকম করতে চায়। আর এখন তো ভূ রাজনৈতিক কারণেই চায়, এটা আমাদের জানা। আমাদের দেশে যে সম্পদ, মাটির নিচের সম্পদ, সমুদ্রের সম্পদ, আর এই অঞ্চলে চীনকে ঠেকানো সহ পুরো আধিপত্যের কাজে কিন্তু তারা এটা চায়। আর কি চায়? বাংলাদেশের সাথে সে এখনো আছে বিজ্ঞান প্রযুক্তি চুক্তি, টিফা, নানা নামে তারা আসা যাওয়া করতে পারে, পাসপোর্ট ভিসা অনেক সময় লাগে না, আনুষ্ঠানিকভাবে সোপা চুক্তি নিশ্চিত করতে চায়। তাহলে বাংলাদেশে তার মানে আসাটা সুবিধা হবে। তো এখন যেভাবেই হোক, এখন কিন্তু সেই সুযোগটা অত পাচ্ছে না নানা কারণে। সেটা আরো বড় আলোচনা, অল্প একটু বললে বোঝার ভুলে আমি সেদিকে যাচ্ছি না। এই না আসতে পারলে তাহলে তারা কাজ কি? এটা তো তারা বন্ধ করে রাখলো না। তাহলে আসতে গেলে বাংলাদেশকে তাদেরকে শো করতে হবে এইখানে একটা সংকটপূর্ণ জায়গায় যাচ্ছে, এবং তার জন্য আমার সাধারণ বুদ্ধিতে বলে তাদের জন্য ভালো এই ধরনের এজেন্ট হতে পারে মোসাদ এবং তার বাহিনী, এবং সে কিন্তু যে কাউকে কিনে পারচেস করে এই জায়গাগুলো করতে পারে। সুতরাং এই ধারণা, সুতরাং ইসরায়েল বাংলাদেশে বা তাদের মোসাদের কর্মকাণ্ডে এখানে আমি বলবো যে একটা বড় সিআইএ এর ভাড়াটিয়া কর্মকাণ্ড হিসাবেই কিন্তু তারা ভূমিকা রাখতে চায়, এবং তার ব্লেসিং ছাড়া তো সারা বিশ্বে টিকে থাকার কোনো কারণ নেই, যতই আধিপত্যের কথা বলি। সুতরাং এই জায়গাটিতে আমি মনে করি বাংলাদেশ সরকার জনগণকে খুব সচেতন থাকতে হবে, না হলে যে কোনো সময় এই যে, কারণ আমরা কিন্তু মোসাদ এবং কার সাথে বৈঠক করলো ঘটনা কিন্তু তার মধ্যে সীমাবদ্ধ না, সীমাবদ্ধ এইরকম একটা বড় জায়গায়, এবং এইরকমও তথ্যপাত্য আমি জানি না ভালো, বা এটা আসছে না, আসা উচিত। আমি অনুরোধ করবো গবেষকদের খুঁজে বের করানো এই সময়কালে সম্পর্ক উন্নয়নের জন্য বাংলাদেশে কাদের কাদের সাথে যোগাযোগ করছে, আরো অনেকের সাথে করছে কিনা। কারণ আমরা তো অনেক সময় একটু বাঙালির স্বভাবে যেমন দ্বিচারিতা আছে, জানেনি যে আমরা যেমন যাকে হয়তো ঘৃণা করি করলাম, আবার যখন অনেকদিন চুপচাপ থাকি মনে করি একটু থাকি না, রয়েছে মিলে জিলে থাকি না, কিন্তু সেটা যে মিলে জিলে হয় না। এরা যারা আসে তারা একটা ভিন্ন এজেন্ডা নিয়ে আসে, এটা মনে রাখতে হবে। আর এই সময়টা আমি মনে করি গুরুত্বপূর্ণ, যে কারণে সেটা বারবারই কথাটা বলি এবং আবারও রিপিট করতে হচ্ছে, এটা মনে রাখা দরকার। হ্যাঁ, বাংলাদেশে এখন তো একটা বড় সংকট, এটা তো সত্য কথা। আমাদের দেশের ধর্মীয় সংখ্যালঘুরা তারা নিরাপত্তাহীনতায় আছে, এটা কেনা জানে। বাংলাদেশের বৈষম্য বেড়ে যাচ্ছে, কেনা জানে। আদিবাসীদের সংকট, এগুলো আমরা জানি। বাংলাদেশে একটা বিচারহীনতা সহ নানা ধরনের সংকট আছে। কিন্তু একটা বড় কথা মনে রাখা দরকার, যখন যুদ্ধ অপরাধীদের বিচার আমরা শুরু করলাম, এবং কিন্তু অনেককে ফাঁসি দেওয়ার পর এখন একটা বড় যুদ্ধ অপরাধীর গলায় ফাঁসির দড়ি ঝুলছে, আমি মীর কাসেম আলীর কথা বলছি। এবং এটা জানি যে তার যে অঢেল টাকা, সেইটা দিয়ে সারা বিশ্বে লবিস্ট নিয়োগ করার কাজটা চলছে, এবং শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করবে যাতে করে ফাঁসির দড়ি থেকে বাঁচতে পারে। তা ফাঁসির দড়ি থেকে বাঁচতে গেলে পথটা কি? একটাই পথ, আগেও ছিল এখনো প্রচলিত অবস্থায়, এই জটিলতার মধ্যে যে অবস্থা চলছে, যতটুকু গণতান্ত্রিক পরিবেশ আছে, যে সরকারটি যতটুকু দায়িত্ব পালন করুক নানা দুর্বলতা নিয়ে, এইটাকে যদি ব্যাহত করা যায় তাহলেই কেবলমাত্র এইটা স্টপ হবে। সুতরাং সে তো শেষ মুহূর্ত পর্যন্ত চাইবে বাংলাদেশকে অস্থিতিশীল করতে। সুতরাং এই যে অস্থিতিশীল করতে তার লবিস্ট গ্রুপ, এই যে আমি এতক্ষণ যে সাম্রাজ্যবাদী ডোমিনেশন বললাম, আর এদের যে ডোমিনেশন, এই ধরনের লবিস্ট গ্রুপ বলেন, এই ধরনের এজেন্টদের ভাড়া করা সহ নানাভাবেই তারা কাজ করবে। সুতরাং এইটাকে আমরা অন্ততপক্ষে একটা ডেঞ্জার ঘটনা দেখি সামগ্রিকতায়। আর এই সামগ্রিকতায় ডেঞ্জারের মোকাবেলার জন্যে আমার মনে হয় যদি বাংলাদেশের কথা যারা বলি, সে যে রাজনৈতিক দল হোক, ক্ষমতায় থাকা আর ক্ষমতায় না থাকা সে হোক, তাদেরকে প্রমাণ করতে হবে যে এইখানে সকলের ঊর্ধ্বে উঠে একটা জাতীয় ঐক্যের ধারায় আসতে হবে, যে আমরা এই ধরনের বিদেশি কোনো ষড়যন্ত্র এইখানে আমরা হতে দেব না। কারণ এই ষড়যন্ত্রের মধ্যে যদি পড়ি তাহলে কিন্তু আমরা জানি বিরাজনীতিকরের ধারায় আমরা অল্প কিছুদিন মাত্র ছিলাম, তখন যদিও সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে সেটাকে আমরা প্রতিহত করে আজকে ভালো থাকুক মন্দ থাকুক একটা পর্যায়ে আসছে, রাজনীতিবিদদের হাতে তার মধ্য দিয়ে একটা দেশ চলার দিকে কিন্তু আগাচ্ছে। কিন্তু এইখানে কেউ তো এরকমও মনে করতে পারে শ্যামলদা যে আমি আরো দীর্ঘস্থায়ী থাকি, যখন দেখবে যে এটা পারছি না তখন অন্যের হাতে চলে যাক অন্য কোনো, আর যে যদি কেউ মনে করে আমি তো যেতে পারছি না তখন অন্য কাউকে টেনে নিয়ে আসি। কিন্তু মনে রাখা দরকার, বাংলাদেশে যদি এই ধরনের কোনো এবার বিরাজনীতিকরণের ধারার প্রচেষ্টা হয় সেটা হবে আরো ডেঞ্জারাস, এবং এই আমেরিকা সহ অন্যদের যাদের কথা বললাম তারা আরো বেশি ডমিনেট করবে বাংলাদেশের উপরে, যা আমার মুক্তিযুদ্ধের চেতনাকে খর্ব করবে, গণতন্ত্রকে খর্ব করবে। আমরা যতটুকু অগ্রগতির দ্বারা এগিয়ে যাচ্ছি সেইটাকেও খর্ব করবে। এইগুলো মনে রেখেই
আমাদেরকে আজকে ঐক্যবদ্ধভাবে এগোতে হবে এই অপশক্তির বিরুদ্ধে। এই ঐক্যবদ্ধভাবে অপশক্তির বিরুদ্ধে এগোনোর কোনো প্রচেষ্টা কি আছে সরকারের? না, সরকার সবসময় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সবসময় একটা ব্যাপারে দৃঢ় বদ্ধপরিকর, সেটা হচ্ছে যে আমরা যাই করছি সেটা তো বাংলাদেশের জন্যই করছি, বাঙালি জাতির জন্যই করছি। 1971 সাল থেকে 1975 সালের 15ই আগস্ট পর্যন্ত যেই অমীমাংসিত ব্যাপারগুলো ছিল, যেমন যুদ্ধাপরাধীদের বিচার, এত লাখো শহীদের যে আত্মাহুতি, আত্মত্যাগ, তাদের যে সুচিহ্নিত হত্যাকারী বা ধর্ষণকারী তারা, এবং পরবর্তীতে 1975 সালের 15ই আগস্ট এবং এর পরবর্তীতে আর যেসব বিচারহীনতার দৃষ্টান্ত বাংলাদেশে রয়ে গেছে, সেগুলোকে দূর করে বিচার করার যে সংস্কৃতি, সেটাকে পুনঃপ্রতিষ্ঠিত করার চেষ্টা তো একটা, করার কারণ তো একটাই, সেটা যেটা একটু আগে প্রিন্স ভাই বললেন, যে এই দেশে বিচারহীনতার চর্চা বলুন, সম্ভাবনা বলুন, আশা বলুন, চেষ্টা বলুন, সেটা কিছুটা হলেও তো আমাদের সমাজে এখনো আছে। সেটাকে দূর করার জন্যই তো এই প্রয়াস। এবং তার মানে কি, যে জাতীয় ঐক্য সৃষ্টি করারই চেষ্টা। সমস্যা হচ্ছে যে যখন বাংলাদেশের রাজনীতির আকাশে অবস্থিত রাজনৈতিক একটি গোষ্ঠী মনে করে যে 71 সালে যারা বাংলাদেশে বিশ্বাস করতেন না, সেই গোষ্ঠীকে সাথে নিয়ে ক্ষমতার ক্ষীণহীন স্বার্থকে চরিতার্থ করা যাবে, তখন তো আপনি চাইলেও ঐক্য প্রতিষ্ঠিত করতে পারবেন না। কিন্তু এর বাইরেও তো রাজনৈতিক শক্তি আছে। না, বাইরে যে রাজনৈতিক শক্তিগুলো আছে তারা আনুষ্ঠানিকভাবে ঐক্যমতের ভিত্তিতে না থাকলেও দেখা যায় যে মনস্তত্ত্বের জায়গা থেকে, আদর্শগত জায়গা থেকে কিন্তু একটা ঐক্য তৈরি হয়ে আছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আছেন, বাংলাদেশ আওয়ামী লীগের একটা নেতৃত্বের ভূমিকা আছেন, কিন্তু ঠিক একইভাবে কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ সিপিবি, আবার একই সাথে অন্যান্য স্বাধীনতা সপক্ষীয় শক্তিগুলোও কিন্তু একই ধারায় প্রবাহিত হচ্ছে। হ্যাঁ, হয়তোবা সেখানে ভিন্ন মতের কিছু ব্যাপার থাকতে পারে, কর্মপ্রক্রিয়ায় দ্বিমতের ব্যাপার থাকতে পারে, কিন্তু মোটা দাগে ঐক্য ছিল না বা নাই এটা কিন্তু ঠিক না। ঐক্য কার সাথে নাই? ঐক্য নাই তার সাথে যাকে চিহ্নিতভাবে আমরা বলতে পারি জামাতে ইসলামী এবং বিএনপি। অর্থাৎ তারা তো বিশ্বাসই করছে না যে বাংলাদেশ যে জাগরণের শক্তির উপর ভিত্তি করে 71 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন রাষ্ট্র হিসেবে উদ্ভাসিত হলো, সেই শক্তিতেই তারা বিশ্বাসী না। সুতরাং সেখানে ঐক্য স্থাপন করার চেষ্টারও কোনো ব্যাপার আসে না। সিপিবির মতো বা আরো এই ধরনের স্বাধীনতা চেতনা যারা বিশ্বাসী, তাদেরকে নিয়েও তো একটা জাতীয় জাগরণ তৈরি করা, জাতীয় তা তো বটে। আমি তো প্রথমে বলেছি যে আনুষ্ঠানিকভাবে আপাত দৃষ্টিতে আপনি সেই জাতীয় জাগরণের ঐক্যমতের জায়গাটা না দেখলেও আমি মনে করি যে একটা জাতীয় জাগরণ বা ঐক্যমতের জায়গা আছে। সেই জাগরণের জায়গাটা যথেষ্ট শানিত কিনা, আরো শানিত করা যায় কিনা, সেটা বিতর্কের বিষয়। নিশ্চয়ই আমি আশা করি বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ব্যাপারে আমলে নেবেন, এবং অন্যান্য আরো যারা আছেন বিভিন্ন দলের নেতৃবৃন্দ, তারাও এটা আমলে নিয়ে একসাথে বসার একটা বন্দোবস্ত করবেন। তবে ঐক্যমত নাই এটা ঠিক না, আনুষ্ঠানিক কোনো প্ল্যাটফর্ম হয়তো বা নাই, কিন্তু ঐক্যমত আছে। এবং এর সবচেয়ে বড় প্রতিফলন হচ্ছে, আপনি দেখবেন যে আমাদের রাজনৈতিক যে জোট, সেই জোটেও কিন্তু এই ঐক্যমত প্রতিফলিত হয়। অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়াও জাসদ, বিভিন্ন আরো যেসব রাজনৈতিক দলগুলো আছে, তারা সকলে মিলেই কিন্তু একটা প্ল্যাটফর্মে আছেন। কয়েকটি স্বাধীনতা সপক্ষীয় শক্তি যারা এই যুদ্ধাপরাধীদের বিচার চান, যারা এই বিচারহীনতার যে চর্চা তা দূর হয়ে যাক এতেও বিশ্বাস করেন, তারা হয়তো বা এর মধ্যে আনুষ্ঠানিকভাবে ঐক্যবদ্ধ হননি বা একীভূত হননি। আমি মনে করি আগামী দিনগুলোতে আপনি একটা ভিন্ন চিত্র দেখবেন। আপনি দেখবেন যে ওই জামাতে ইসলামী এবং বিএনপি ছাড়া সবাই কিন্তু একটা প্ল্যাটফর্মে থাকবে বলে আমি আশা করি। তবে উনি যে কথাটা বলছেন, আমি ওই জায়গায় একটু যেতে চাই। এই যে শোয়েব চৌধুরী, মানে সালাহ চৌধুরীর যে কথাটা হচ্ছিল, সালাহ চৌধুরীকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে, সেটা 2012 সালে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন সময় দেওয়া হয়েছে। সমস্যা হচ্ছে যে ইসরায়েল এবং মোসাদের যেই চিন্তাভাবনা বাংলাদেশকে নিয়ে, এটা বেশ প্রাচীন, এবং এটা সালাহ চৌধুরীর কর্মকাণ্ড যদি আপনি ধরেন সেখান থেকেও আসে। আবার উনি যে ইজতেমায় আসার কথা বলে কিছু লোক আসার চেষ্টা করে, সেই ঘটনা সেখান থেকে ধরলেও আসবে। এবং সবচেয়ে বড় কথা, এই সালাহ চৌধুরীর ব্যাকগ্রাউন্ড যদি আপনি অ্যানালিসিস করেন, তার পরিচয় যদি আপনি অ্যানালিসিস করেন, দেখবেন যে তিনি কিন্তু ইনকিলাব নামক একটি অতি ডান পন্থী পত্রিকায় ছিলেন এবং তাদের টিভি চ্যানেল পরিচালনার কাজেও ছিলেন। সুতরাং তার এন্টায়ার প্রফেশনাল পেশাদারিত্ব এবং রাজনৈতিক যেই মতাদর্শের মিথস্ক্রিয়া, সেটাকে যদি আপনি মাথায় নেন, তাহলে দেখবেন যে আমি এই কথাটা যে সবসময় বলি, সেটা হচ্ছে যে মোসাদ এবং ইসরায়েল অথবা যে কোনো গোয়েন্দা সংস্থা, তাদের কিন্তু একটা সম্পর্কের ভিত্তি থাকে। একটা হচ্ছে মাস্টার অ্যান্ড মাস্টার রিলেশনশিপ,
আর একটা মাস্টার অ্যান্ড পাপেট রিলেশনশিপ। অর্থাৎ জামাতে ইসলামী এবং বিএনপি আজকে বাংলাদেশে যা করছে, যেটা একটু আগে প্রিন্স ভাই বললেন যে আমি পেট্রোল বোমার রাজনীতি করব, আমি আগুন সন্ত্রাসের রাজনীতি করব, আমি নাশকতার রাজনীতি করব, এটা কিন্তু প্রকারান্তরে আসলে ওই সাম্রাজ্যবাদী শক্তি যারা, অর্থাৎ মোসাদ বা ইসরায়েলের মতো যারা আছেন তাদেরই কাজ করা। কারণ তারা কি চাচ্ছেন? তারা চাচ্ছেন সাম্প্রদায়িকতার আচ্ছাদন দিয়ে, নাশকতা সন্ত্রাসের আচ্ছাদন দিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করা যার মধ্য দিয়ে আগ্রাসী হওয়া যায়, যার মধ্য দিয়ে এই আধুনিক যুগে সাম্রাজ্যবাদীর যেই কুৎসিত রূপ সেটাকে কিছু হলো মেকআপ দিয়ে ঢেকে দিয়ে অন্য কোনো রূপে বেরিয়ে আসা যায়। এবং সবচেয়ে বড় কথা যেটা আমি আপনাকে বলছিলাম যে মেহেদী সাফাদি এবং লিকুদ পার্টি যে জায়নিস্ট জু মতাদর্শে বিশ্বাস করেন, তাদেরকে তাদের মতাদর্শ অনুযায়ী যদি প্যালেস্টাইন এলাকাতেও যদি কাজ করতে হয়, তাদেরকে এটা প্রতীয়মান করা দরকার আজকের এই বিশ্বে যে মুসলিম জাহানের সাথে মুসলিম বিশ্বের সাথে শান্তিপূর্ণভাবে সহ অবস্থান করা যায় না। এবং এর জন্য তাদের গোয়েন্দা সংস্থার টাকা বলুন, অর্থ বলুন, সক্ষমতা বলুন, বেশ কিছুটাই বিনিয়োগ করা হবে বিভিন্ন জায়গায়, যেখানে ভূ রাজনৈতিকভাবে একটি মুসলিম প্রধান দেশ বাংলাদেশ দিনে দিনে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে পৃথিবীর অন্যান্য সব দেশের কাছে। সুতরাং এখানে একটা ইনস্টেবিলিটি তৈরি করতে পারা মানেই এটাকে আপনি অন্য কোথাও নিয়ে ক্যাপিটালাইজ করে আপনার যে পলিটিক্যাল এজেন্ডা এবং তার নিচে আপনার যে ইকোনমিক এজেন্ডা, অর্থাৎ রাজনীতি উপরে নিচে অর্থনীতি, অর্থ বহির্ভূত যে ব্যাপারটা, এই এজেন্ডাটা আপনি খুব সহজে এই উদ্দেশ্যটা আপনি হাসিল করতে পারেন। সুতরাং আমি ওনার সাথে একমত যে আজকে বাংলাদেশের প্রবৃদ্ধি যেখানে 7% এবং মাথাপিছু আয় যেখানে $1346 বেশি, এবং আজকে 786 কোটি টাকার যে বাজেট ছিল বাংলাদেশের প্রথম বাজেট, সেই জায়গার থেকে যখন 3.5 লক্ষ কোটি টাকার বাজেটের জায়গায় আমরা এসে পৌঁছেছি এবং বাংলাদেশ সত্যিকার অর্থে তলাবিহীন একটা ঝুড়ির থেকে পরিবর্তিত একটা অমিত সম্ভাবনার দেশে যখন রূপান্তরিত হচ্ছে, সেই সময় আমি মনে করি সাম্প্রদায়িকতা, দুর্নীতি, লুটতরাজ, কালচার অফ থাগারি, সাম্রাজ্যবাদের সব কিছুর যেই ক্রমানুসারে আমরা গুরুত্বের যেই তালিকাটা তৈরি করেছি সেটাকে নতুন করে আবার ভাবা দরকার। এবং সত্যিকার অর্থে আগ্রাসী শক্তি সাম্রাজ্যবাদী হয়ে যাবে 1 নাম্বার আমাদের জন্য প্রায়োরিটিতে, এরপরে পরবর্তীতে অন্যগুলোকে সাজিয়ে নিয়ে আমাদের আগামী দিনের পরিকল্পনাগুলো করা প্রয়োজন। না, আমি একটু প্রভোক্ট হয়ে না বলছি, যেহেতু আপনি একটা পজিটিভ জায়গা থেকে বলছেন যে আমাদের একটা ঐক্যে বা এই জায়গাটা কি জাতীয় জাগরণে। দেখুন, আমি একটা ঘটনা খালি একটা উদাহরণ দিয়েই বলি। নারায়ণগঞ্জের সর্বশেষ যে ঘটনা, এই যে শিক্ষককে অপমান করার ঘটনা, এখন আমি খুব সরলীকরণ করে বললে আমি বলি 3 চরিত্র এখানে। একটি চরিত্র দেখেন আপনি পরিচালনা কমিটি, ব্যাখ্যায় আমি যাচ্ছি না, আর একটি চরিত্র এখানকার এমপি নামধারী লোক, কিন্তু আরেকটি বড় চরিত্র আছে, সেই চরিত্রের আলোচনা আমার বিবেচনায় কম হয়। সেটা হচ্ছে একটা মিথ্যা প্রচার করলো আর শত শত মানুষ লাফিয়ে পড়লো তথাকথিত ধর্মের নামে। তাহলে আপনি আজকে ফাইটটা কোথায়? সমাজকে সাম্প্রদায়িকরণের চেষ্টা হচ্ছে এবং অনেকাংশে অনেক জায়গায় সফল হচ্ছে। চাঁদের সাইদিকে দেখা গেছে সহ, এগুলো সবই আমরা জানি। তাহলে আমাকে আজকে হাত দিতে হবে ওই জায়গাটিতে। ওই জায়গায় যদি ঐক্যবদ্ধভাবে হাত না দিতে পারি তাহলে আমরা কিছু করতে পারবো না। হ্যাঁ, ধন্যবাদ জানাই এইবারের ঘটনার পরে কয়েকজন মন্ত্রী, অন্যরা সরকার দলের পক্ষ থেকে, আমি নারায়ণগঞ্জের ঘটনা মেন করছি, যে ভূমিকা রেখেছে, তাহলে সেই ভূমিকা রাখার পরে পরবর্তী কাজটাও তাহলে করতে হবে। সেই কাজটা কি? যে এইটাকে একটা পলিটিক্যালি ওই যে সমাজ যে সাম্প্রদায়িক ধারায় চলে গেছে সেই জায়গাতে তুলে আনতে হবে। আমাদের শক্তিটা কি? শক্তি কিন্তু জনমত। কারণ সারা বাংলাদেশের জনমত, যেটা আমাদের অতীত ঐতিহ্যকে ধরলে এখানে সবাই একসাথে বসবাস করতে চাই, আমাদের মানুষ অসাম্প্রদায়িক চিন্তা চেতনার, এই যে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ এই ঘটনার নিন্দা জানিয়ে যে নামলো, ওইটাকে সামনে রেখে যদি আমি রাজনৈতিক ভূমিকা নিতে পারতাম তাহলে হতো। কিন্তু আমি যদি তথাকথিত রাজনৈতিক, ভোটের রাজনীতি, ক্ষমতার রাজনীতির কারণে কেউ যদি মনে করে আমি চুপ থাকি কারণ ওদেরকে আমি ব্যবহার করব, এখানে আমরা দেখছি বিএনপি অন্যদের ভূমিকা, ক্ষমতাসীনরা এই জায়গায় আমি বললাম যে পজিটিভ ভূমিকা রেখেছে, কিন্তু তার অন্যান্য কর্মকাণ্ড যদি মনে করে যে আমি হেফাজতকে একটু সাথে নিয়ে চলবো, আমি জামাতের লোককে দরকার হলে কিছু দলে নেব, আমার এই কার্ডকে আমি ব্যবহার করব, তাহলে তো আপনি কিন্তু ওই যে জাতীয় এবং অন্য ধারা করতে পারবেন না। তাহলে ওই যে সাম্রাজ্যবাদী শক্তি যে কার্ড খেলে বাংলাদেশে আধিপত্য বিস্তার করতে চায়, ওই কার্ডই কিন্তু আস্তে আস্তে মোটা হবে এবং শক্তিশালী হবে। আমি আশা করব যে এই জায়গা থেকে যদি আমরা উঠে আসতে পারি তাহলে এইটি একটা জিনিস ঘটবে। আর একটা হচ্ছে একই সাথে আপনি কিন্তু বাংলাদেশের মানুষ এটা মনে রাখতে হবে, গণতন্ত্রের জায়গাটা,
তার যে মানুষ ওই যে 4 বছরের জন্য একবারই তো ভোটের রাজা হয় আর রাষ্ট্রতন্ত্র প্রতিষ্ঠা করে দেয়, আপনি কথা 5 বছর পর পর এই জায়গাগুলোতে, তাহলে সেই জায়গাটায় আপনি যদি তাকে একেবারে নিশ্চিহ্ন করে দেন, এই ধারাটা যদি না থাকে, আপনি যদি দেখেন এরা ভালো কথা বলতেছে ওইটা শুনলাম, কিন্তু এই কথার পেছনে তো লুটপাটটাই প্রধান, লুটপাটই করে চলতেছে, তাহলে কিন্তু কাজটা হবে না। আজকে এই পুরোটা সামগ্রিকতায় মিলে গেছে। সুতরাং ওই যে 3 শত্রুর কথা বললাম, এই কথাটা কিন্তু শুধুমাত্র খালি আমাদের দেশে বৈষম্য কমানোর জন্য বা আমরা যে গরিব মানুষের কথা বলি তাদের স্বার্থের জন্য দরকার শুধু না, বাংলাদেশের যে কোনো বিবেকবান মানুষের জন্য দরকার। বাংলাদেশে যদি কোনো ব্যবসায়ী সৎভাবে বাংলাদেশে ব্যবসা করতে চায়, মধ্যবিত্ত সে যদি ভালোভাবে থাকতে হয়, তাহলে আজকে 3 শত্রুর বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, এই সাম্প্রদায়িকতা, লুটপাটতন্ত্র এবং এই বিদেশি আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি তাদের। সুতরাং আপনাকে কিন্তু আজকে এই দেখেন সাম্প্রদায়িকতা সাম্রাজ্যবাদ একই সাথে মানে মিলে গেছে তার স্বার্থের জন্য। তাহলে আজকে আমরা যারা মুক্তিযুদ্ধ যখন করেছিলাম, আমরা তো এক হয়েছিলাম আমাদের নিজের স্বার্থের জন্য। আজকে বাংলাদেশ থেকে বাঁচিয়ে যদি এগিয়ে যেতে হয় এবং অন্যদের আধিপত্য যদি বন্ধ করতে হয়, অন্যদের ডমিনেশন যে কোনো সুযোগ যাতে না নিতে পারে, তার জন্য হলো আজকে বাংলাদেশ কিন্তু দরকার। তো সেইটাকে আপনার ভিতর থেকে তুলে আনার জায়গায় যেতে হবে, সেইটা না হলে আপনি পারবেন না। আপনি ভোটের কথা বলছিলেন, আমরা আরেকটি ভোটের জায়গায় আসছি। আমরা ইউপি নির্বাচনের যে ভোটটা দেখতে পাচ্ছি, এত সহিংসতাপূর্ণ নির্বাচন বোধহয় বাংলাদেশের ইতিহাসে কখনো আর হয়নি। এখন শেষ দফায় নির্বাচন হচ্ছে শনিবার, আমরা জানি যে, এবং মানুষের ভিতরে ইতিমধ্যে শঙ্কা যে আরো কত না লাশ জানি পরে। না, এটা তো আপনি ঠিকই বলেছেন। দেখুন মানে এটা কি বলবো, যে আমি অন্যদের কথা আর কি বলি, আপনি নির্বাচন কমিশনের কাছে ফিরে যান, সর্বশেষ কি বললো যে হ্যাঁ হত্যা টত্যা একটু বেশি হয়েছে, কিন্তু আগের দিন রাতে ব্যালট বাক্সে ভোট কাটা কম হয়েছে। কি অদ্ভুত নির্বাচন কমিশন, আপনি কি বলবেন? আর কিছু বলার দরকার আছে? এই যে জনগণের কথা তার বলার দরকার নেই। তাহলে এই যে নির্বাচন ব্যবস্থার একেবারেই মনে হয় সর্বশেষ ব্রেকটা সে মানে এর মধ্যে সে খুলে দিল, মানে ঠুকে দিল। এই জায়গা থেকে আমি জানি না 4 তারিখে তারা বেরোয় আসতে পারবে কিনা। বরঞ্চ কিছুদিন আগেও তো সরকারের পক্ষ থেকে কোট করে বলছিল যে একটু ভালো টালো নির্বাচন হোক, নির্বাচন কমিশন এটা করতেও পারলো না, কিছু করতে পারলো না। কারণ আমরা জানি এইবারে যেভাবে নির্বাচনটা আসলে গেল, সেই নির্বাচন ছিল আধিপত্য বিস্তারের জন্য। আর এক পক্ষ তারা মনে করলো এর সুযোগে কিছু কাজ করতে পারি কিনা, কিন্তু নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার না করে স্থানীয় সরকার পরিষদের যে ধারা, সেইটাকে আলাদাভাবে প্রতিষ্ঠা না করার চিন্তা থেকে এই ধরনের নির্বাচন যে আসলেই নিজের আধিপত্য বিস্তার ছাড়া আর কিছু হয় না, এবং এই ধরনের অথর্ব নির্বাচন কমিশন সে কোনো ভূমিকা রাখতে পারে না, সেটা কিন্তু আবার প্রমাণিত হলো। এখন আমি তো এটা বলতে পারলে খুশি হতাম যে এই নির্বাচন করা উচিত, নির্বাচন স্টপ করে অন্তত পক্ষে সবার সাথে আলোচনা করে একটু ভালো নির্বাচন করতে পারে কিনা। কিন্তু সেই জায়গায় বলতে চাই না, আমরা দেখতে চাই যে নির্বাচন কমিশন কি বলবো কটটুক করতে পারে, কিন্তু ভালো মানুষ আশা করছে না, এবং এটা যেন আমাদের একটা গা সাওয়া হয়ে গেছে। কিন্তু এইটা সবচেয়ে ইম্প্যাক্ট হলো মানুষ কত মারা গেল, তার থেকে আরো সবচেয়ে বড়, অবশ্যই এটা তো একটা অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা, পুরো নির্বাচন ব্যবস্থার উপরে মানুষের আস্থাহীনতায় চলে আসলো। এবং মনে হলো বাংলাদেশের মানুষ এখন বলছে, আমরা যখন যাই ভাই এদেশে আর কোনোদিন ভালো নির্বাচন হবে, নির্বাচন বাদ দেন তো অন্য কিছু বলেন আর কি, অন্য কিছু চিন্তা করেন। কিন্তু সেই জায়গায় তো দেওয়া যাবে না, কারণ আমরা তো অ্যানার্কিস্টের জায়গায় যেতে পারি না। আমরা বাংলাদেশে মানুষের যে গণতান্ত্রিক অধিকার সমুন্নত করার জন্য নির্বাচন একটা বড় মাধ্যম, সেই ধারাকে রক্ষা করতে চাই। আমি বলবো শেষ কথা এই পয়েন্টে, সরকার যদি আন্তরিক হয় এবং অন্যরা আন্তরিক হয়, তাহলে সামগ্রিক নির্বাচন ব্যবস্থা নিয়ে সে পার্লামেন্টে শুরু করে নিচ পর্যন্ত নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের জন্যই একটা আলাপ আলোচনা এখনই শুরু হওয়া উচিত। এবং যদি সেইটা আমরা করতে পারি, তাহলে গণতন্ত্রহীনতা এবং নির্বাচন ব্যবস্থার প্রতি যেই যে একেবারে আস্থাহীনতা, তার থেকে কিন্তু আমরা মুক্ত করতে পারবো, এবং নির্বাচনের নামে আমরা লাশের উৎসব দেখব না, আমরা বরঞ্চ একটা উৎসবের আমেজ আমরা দেখতে পারবো, সেটি আমাদের আকাঙ্ক্ষা। উৎসবের আমেজের যে পরিবেশ, সেটা থেকে এখন লাশের উৎসবে পরিণত হয়েছে। একটু 30 সেকেন্ডে একটা কথা বলে আসি। অবশ্যই। জেরুজালেমঅনলাইন.com-এ মেহেদী সাফাদির যে নিজস্ব মানে সাক্ষাৎকারগুলো এসেছে, এটা পড়লে একটা জিনিস বোঝা যাবে। প্রিন্স ভাই যেটা একটু আগে বলছিলেন যে জনাব তারেক রহমান তিনি ইউরোপের অবস্থান করছেন, এবং সেই জায়গা থেকে তাদেরকে একটা প্রতিশ্রুতি দিয়েছেন যে ব্যবসায়িকভাবে এবং রাজনৈতিকভাবে এবং কূটনৈতিকভাবে বাংলাদেশের সাথে সম্পর্ক স্থাপিত হবে যদি মোসাদ তাদেরকে ক্ষমতায় নিয়ে আসে। এটা আমি মনে করি সকলের জানা থাকা দরকার। পাশাপাশি নারায়ণগঞ্জের শিক্ষকের ব্যাপারে যে কথাটা বললেন, এটা ঠিক যে বাংলাদেশে কালচার অফ ব্লাসফেমি এটা খুব বেশি দিন দিন তীব্র রূপ ধারণ করছে, এবং একটা খুব বিনয়ের সাথে একটা আহ্বান জানাতে চাই। সেটা হচ্ছে, দেখেন, প্রথম কথা হচ্ছে যে যেই তৌহিদি জনতা
এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিছিল করলেন, তাদের আল্লাহর প্রতি প্রেম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভক্তি এবং আনুগত্য, এটাকে আমি সম্মান করি, এটা ছোট করে দেখার কোনো উপায় নেই, আমি নিজেও একজন মুসলমান। কিন্তু আমার মনে প্রশ্ন জাগে যে আপনারা একজন শিক্ষক, তিনি ধর্মকে ছোট করে কথা বলেছেন বলে একটা ভ্রান্ত ধারণা নিয়ে মিছিল করছেন, প্রতিবাদ করছেন, কিন্তু আজকে মেহেদী সাফাদির মতো ফিলিস্তিনের সাধারণ মুসলমানদের বিরুদ্ধচারণ করা যারা মোসাদের এজেন্ট বা লিকুদ পার্টির ব্যক্তিরা বিএনপির নেতাদের সাথে মিলেমিশে দেশে একটা চক্রান্ত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আপনারা কেউ আওয়াজ করছেন না। আমার কাছে ব্যাপারটা খুব আশ্চর্য লাগে এবং সেই জায়গায় আমার কাছে মনে হয় যে আসলে আমরা কি প্রতিবাদটা কি করতে জানি কিনা, কোথায় আসলে প্রতিবাদ করা দরকার। যেখানে প্রাতিষ্ঠানিকভাবে সরকারিভাবে বিভিন্ন মহল থেকে তদন্ত করে দেখা গেছে যে নারায়ণগঞ্জ সেই স্কুলের প্রধান শিক্ষকের ব্যাপারে যে অভিযোগটা এসেছে সেই অভিযোগটা সত্য না, সেটা সম্পূর্ণভাবে একটা মিথ্যাচার এবং অপপ্রচার ছাড়া কিছু না। সেখানে কারো একজনের ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থকে নিরাপদ করার জন্য বা নিরাপত্তা দেওয়ার জন্য বা তার চরিতার্থ করার জন্য আমরা নেমে যাচ্ছি, প্রতিবাদ করছি ঠিকই, কিন্তু সূর্যালোকের মতো এই যে বাস্তবতা, এই যে জলজ্জান্ত সত্য যে লক্ষ ফিলিস্তিনি অসহায় নিরপরাধ মুসলমানদের উপর যারা প্রতিদিন নির্যাতন করছেন, হত্যাযজ্ঞ চালাচ্ছেন, তাদের ব্যাপারে আমরা কেন জানি এই বিএনপির বিরুদ্ধে কোনো অভিযোগ বলুন, প্রতিবাদ বলুন বা কোন রকম সংগ্রামে কিন্তু আসলে নামতে পারলাম না। সেটাই আমি বাংলাদেশের সহজ সরল ভালো তৌহিদি জনতার ব্যক্তিদের কাছে এটাই বলতে চাই যে দেখেন, ওই যে একটা কথা বললো যে আমেরিকাই হোক বা ইসরায়েলি হোক, কারোর প্ররোচনায় পড়ে আমরা কালচার অফ ব্লাসফেমিতে নিজেদেরকে ভাসিয়ে না দিয়ে বরঞ্চ সত্যিকার অর্থে আমরা নিজেদের অধিকার এবং সমস্ত পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসহায় মানুষ, তার যাই ধর্ম হোক না কেন, অসহায় মানুষদের জন্য আমরা সোচ্চার হই, তাহলে কেন জানি মনে হয় যে আমরা একটা ভালো শক্তিশালী দেশ তৈরি করতে পারবো। তবে তাদের যে ভক্তির জায়গা, যে আনুগত্যের জায়গা, সেটাকে আমি সত্যিকার অর্থে সম্মান করি, সেই বিষয়ে আমার কোনো সমস্যা। আমার শুধু কথা হচ্ছে যে ভালোবাসাটা সঠিক জায়গায় প্রয়োগ করতে হবে, তাহলে ভালোবাসার ফলটা পাওয়া যায়। নির্বাচনের কথাই তো আপনি আমাকে জিজ্ঞাসা করলেন। দেখেন, এখন পর্যন্ত 5টি পর্যায়ে নির্বাচন, উৎসবের পরিবেশ হবে না লাশের উৎসব? না, উৎসবের পরিবেশই হয়েছে। আমি আমি দুঃখিত, আমাকে এই জায়গায় দ্বিমত পোষণ করে বলতে হচ্ছে, আমি আওয়ামী লীগের কর্মী বলে না, যেটা বাস্তবতা সেটাই বলছি। এই 5টি পর্যায়ের যে নির্বাচন হয়েছে, আরেকটি পর্যায়ে বাকি আছে, 6টি পর্যায়ে, সর্বমোট 40,986টা সেন্টার নিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সমস্ত বাংলাদেশ থেকে 40,986 জন মেম্বার নির্বাচিত হবে এবং 4,554 জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবে। এই নির্বাচন চলাকালীন সময়ে যেসব জায়গায় সহিংসতা হয়েছে, আমি দুঃখ প্রকাশ করছি। এই সহিংসতা হওয়ার কোনো রকম কোনো জাস্টিফিকেশন নেই, এই সহিংসতা মেনে নেওয়া যায় না। যারা প্রাণ দিয়েছেন, আমি মনে করি তাদের হতাহত হওয়ার পিছনে কি কারণ ছিল সেটাকে তদন্ত করে বিচার করা প্রয়োজন। আগামী দিনে কোনো নির্বাচনের জন্য একটি প্রাণ নাশ না হয় সেই দিকে আমাদের এগোতে হবে, সেই জায়গায় আমি তার সাথে একমত। তবে বাস্তবতা হচ্ছে আজকে গণমাধ্যমের যুগ। আজ ঠিক 71 সালের আগেও স্থানীয় সরকার পর্যায়ের যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে যে সহিংসতা, ব্যালট বাক্স ছিনতাই, দখল চর্চা সংস্কৃতি যা বিরাজমান ছিল, তা বাংলাদেশের মানুষের কাছে এত সহজে এত সুন্দরভাবে উপস্থাপিত হতো না। আজকে ডিজিটাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, অডিও ভিজুয়াল মিডিয়া এর যে বিপ্লব সংগঠিত হয়েছে, তার ধরুন কোথাও কোনো ছোট অন্যায় সংগঠিত হলো সেটা আমাদের সামনে আসে। এটা দুটা দিক আছে। চাইনিজ একটা কথা আছে, এটা জন এফ কেনেডি বলেছিলেন তার স্টেট অফ দ্য ইউনিয়ন বক্তৃতায়। তিনি বলেছিলেন, ওয়ার দের ইজ ক্রাইসিস দের ইজ ডেঞ্জার অ্যান্ড অপরচুনিটি। অর্থাৎ সংকটকে যখন আমরা লিখতে যাই চৈনিক ভাষায়, তখন দুটি অক্ষর ব্যবহার করা হয়, একটি অক্ষর সম্ভাবনা, আরেকটি অক্ষর হচ্ছে বিপদের। আজ এই যে অবারিত তথ্যের প্রবাহ, এর মাঝে সম্ভাবনাও লুকায়িত আছে, এর মাঝে বিপদও লুকায়িত আছে। সম্ভাবনা এবং বিপদ কিভাবে আমরা যা দেখতে পাচ্ছি, জানতে পারছি, অনুধাবন করতে পারছি, তার ব্যাপারে যদি আমরা ব্যবস্থা না নিই, তাহলে আমাদের জন্য বিপদ অপেক্ষা করছে। এবং একই সাথে আমরা যে এত তথ্য পাচ্ছি এবং দেখতে পাচ্ছি, এটাকে যদি আমরা সম্ভাবনা মনে না করি, তাহলে আবার সমস্যা আছে। সুতরাং আমার আহ্বান হচ্ছে, 40,986টা সেন্টারে সত্যিকার অর্থে কয়টি সেন্টারে সহিংসতা হয়েছে, কয়টি সেন্টারে নাশকতা হয়েছে, সেটাকে শতকরা হারে একটি গাণিতিক ছবি প্রথমে দাঁড়া করানো দরকার। শুধু তাই না, ঐতিহাসিকভাবে এই স্থানীয় সরকারের যে ইতিহাস আছে, তা কত সাল থেকে শুরু হয়েছিল, সেই সময় সত্যিকার অর্থে একটি অ্যানথ্রোপোসেন্ট্রিক সোশ্যোলজি ডিপেন্ডেন্ট সার্ভে করার মধ্যে দিয়ে কি ধরনের সহিংসতাগুলো হয়েছিল, সেটা কয়টা রিপোর্ট হয়েছিল, সেই জায়গায় সামগ্রিকভাবে নির্বাচন সম্পর্কে মানুষের এখন সামগ্রিকভাবে আমি আপনাকে বলছি, আমার বাড়ি রংপুর মিঠাপুকুর। আমি দুটি পর্যায়ে, চতুর্থ এবং পঞ্চম, এই দ্বিতীয় এবং
তৃতীয় এবং চতুর্থ এই দুই পর্যায়ে আমি 17টি ইউনিয়নে নির্বাচন করে এসেছি। আমার এলাকায় একটি লোক আহত হয়নি, একটি লোক নিহত হয়নি, একটি কেন্দ্রে কোনো গন্ডগোল হয়নি নির্বাচনের পূর্বে পরবর্তীতে। আমি চোখে যা দেখেছি আমি আপনাকে সেটা বলার চেষ্টা, আমি বলছি যে বাংলাদেশের বেশিরভাগ জায়গায় উৎসবের আমায় যেই নির্বাচন হয়েছে, তবে কিছু কিছু জায়গায় হয়নি, সেগুলো আজ গণমাধ্যমের কারণে আমি সত্যি কৃতজ্ঞ। আপনাদের কারণে আমরা দেখতে পারছি কোথায় কি সমস্যা হচ্ছে, সেটা অনুধাবন করতে পারছি। আমি আহ্বান জানাবো এই সমস্যাগুলো দেখে এগুলো ইমিডিয়েটলি সলভ করা দরকার। এবং আরেকটা আহ্বান আমার কাছে আমার থাকবে নির্বাচন কমিশনের কাছে, সরকারের কাছেও, যারা প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন, যাদের উপর অন্যায় সংগঠিত হয়েছে, তারা নির্বাচন শেষ হয়ে গেছে বলে তাদেরকে আমরা ভুলে যাবো, এটা যাতে না হয়। তাদের ওই সংগঠিত অন্যায়ের তদন্ত করার মধ্য দিয়ে বিচার কার্য সম্পন্ন করলেই যেটা হবে, যা আগামী দিনে আপনি এই ধরনের কোনো নির্বাচনে সহিংসতা কমাতে পারবেন। কিন্তু সেটা যদি আপনি না করেন, যতই আপনি মেথোডোলজি নিয়ম কানুনে আপনি পরিবর্তন আনেন না কেন, যতক্ষণ একজন ব্যক্তি না বুঝবেন যে আমি হত্যা করলে হত্যার বিচার হবে, আমি কাউকে আহত করলে সেটার বিচার হবে, আমাকে জেলে যেতে হবে, আমার শাস্তি হবে, তাছাড়া কোনোদিনও আপনি এই সহিংসতায় শেষ করতে হবে। আপনার কি মনে হয় দলীয়ভাবেই করাতে কি বেশি সহিংসতা বাড়লো এবার? না, আমি সেটা মনে করি না। সংক্ষেপে যদি হ্যাঁ, একেবারে সংক্ষেপে বলে দলীয়ভাবে এবার যেভাবে এসেছি সেইটা না করে আলাপ আলোচনা করেই আসা উচিত ছিল। তাহলে কি হবে, সবাই মিলে আলোচনা করলে ভোটের পজিশন কি হবে, প্রার্থী কি হবে, বা ভোটের এটা মানুষকে অ্যাকচুয়ালি আগে থেকে প্রস্তুত করা হয়নি, এটাই আমি সংকট মনে করি। কিন্তু মার্কার কারণে হয়েছে সেটা মনে করি না। যেটা আপনি দেখবেন, এই যে বিরাট অংশ মারা গেছে, তারা তো আমরা তথ্য যেটা পত্রিকার মাধ্যমে দেখলাম যে দলীয় কোন্দলটা একটা বড় ছিল, এর মধ্যে আওয়ামী লীগেরই বেশি। হ্যাঁ, আওয়ামী লীগেরই এ পক্ষ সে পক্ষ। এখন এটা মার্কা না থাকলেও তাহলে ঘটতো, যদি আপনি ওই লজিকে বলেন, সেইটা ব্যাপার আমার কাছে প্রধান মনে হয় না। এটা হয়ে গেছে যে যেন তেন প্রকারে ক্ষমতা একটাই থাকতে হবে। সেদিন তো দেখলাম যে বিএনপির বিদ্রোহী প্রার্থী যে সর্বশেষ মারা গেলেন, এবং পত্রিকায় পড়লাম তিনি পপুলার ছিলেন নাকি, 2 বার এমপি ছিলেন, সরি মানে চেয়ারম্যান ছিলেন, তাকে মনোনয়ন বিএনপি দেয়নি, বিরোধী ছিল, সে মারা গেছে সর্বশেষ কুমিল্লা অঞ্চলে। তাহলে জিনিসটা হচ্ছে যে ক্ষমতায় যে কোনোভাবে থাকতে হবে, যে কোনোভাবে ওই পথটা নিতে হবে। সুতরাং এই যে আদর্শহীন ধারা, আদর্শহীন চিন্তাটা, এইটা যে মানুষের কল্যাণের জন্য যাব, সেটা হয়নি। এই জন্য আমি বলছি পুরো খোল লঞ্চে পাল্টায় ফেলানোর জন্য, এটা স্থানীয় সরকার পরিষদ, সময় এদিকে যাচ্ছি না, আপনি পুরো নির্বাচন ব্যবস্থার সংস্কারের জায়গায় যদি এখন না আছি, ভবিষ্যতে আরো একটা ক্ষতির জায়গায় যাবো বলে আমার মনে হয় আর কি। আমি সহজ কথা বলি, নির্বাচন হোক বা নির্বাচন না হোক, যে হত্যাকাণ্ড সংগঠিত করবেন তার বিচার করেন, তাকে জেল দেন, তাকে ফাঁসি দেন, আমি আপনাকে কথা দিচ্ছি আগামী দিনে আপনি আর কোনো অন্যায় দেখবেন না। সহজ কথা। ধন্যবাদ জানাচ্ছি জনাব রাশিদ রহমান, ধন্যবাদ হোসেন প্রেস, আমরা দুজনকে আজকের এই আলোচনা শোনার জন্য। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে দেখার জন্য। সবার জন্য শুভকামনা রইল, ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন।